কাঁধে কাজল পরে, কেউ শঙ্খ বাজায়। আরজি কর নিয়ে নিত্য নতুন গল্প সাজায়। একটা মেয়ে ডাক্তার হয়ে বাঁচতে চেয়েছিল, তাকে এইভাবে কষ্ট দিয়ে শেষ করে দিল। দোষীদের আর কত চাপা দেওয়া হবে? অনেক তো হলো, শাস্তি পাবে কবে? সঠিক বিচারের অপেক্ষায় আছে গোটা দেশ। আর কত অবিচারে হবে প্রাণ শেষ। এইভাবে অন্যায় দিনে দিনে বাড়ছে, পেছনে রাজা বসে কলকাঠি নাড়ছে। লক্ষ কোটি টাকাতেও অন্যায় চাপা দিতে পারবে না। বিচার তো হবেই, কারণ পাপ বাপকেও ছাড়বে না। না, আজ আর কেমন আছো তোমরা সবাই বলে শুরু করতে পারলাম না, কারণ আমি জানি তোমরা কেউ ভালো নেই, আর তার সাথে সাথে আমিও ভালো নেই। 9 আগস্ট 2024 সকাল 7:30 নাগাদ আরজি করের সেমিনার রুম থেকে একটি মেয়ে মৃতদেহ পাওয়া যায়। মেয়েটি অর্ধনগ্ন অবস্থায় ছিল, তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ ছিল রক্তাক্ত, এমনকি তার প্রাইভেট পার্ট দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল। এই মেয়েটি ছিল আরজি করের এক জুনিয়র ডাক্তার যাকে ভগবান বলা হয়। হাসপাতালের লোক বাড়িতে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যা করেছে, এমনকি পুলিশও তাই বলে। কিন্তু কেন? মেয়েটির নামও বলতে পারবো না, আর ছবিও দেখাতে পারবো না, কারণ এটি হলো ক্রাইম, ইল্লিগাল। তাই অভয়াই বলবো। বৃহস্পতিবার 36 ঘন্টা ডিউটি করার পর অভয়া আরজি কর মেডিকেল হসপিটালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যায়। তার সাথে তার বন্ধুরাও ছিল, যারা সেদিন নাইট ডিউটিতে ছিল। তারা অনলাইনে খাবার অর্ডার করে, একসাথে খাবার খায়। তারপর অলিম্পিকে নীরজ চোপড়ার খেলা দেখে রাত 3টার দিকে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 7:30টার সময় সেমিনার রুমেই একটা নীল ম্যাটের ওপরে তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে বলা হয় ঠিক রাত 3টে থেকে ভোর 6টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। একজন ম্যাজিস্ট্রেট, তার মা আর তার 2 ব্যাচমেটের সামনে পোস্টমর্টম করা হয়। তারপর যেটা জানা যায় সেটা শুনে পুরো দেশ চমকে যায়। তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল, মাথা, গাল, ঠোঁট, নাক, চোয়াল, বাঁ কাঁধ, হাত, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। চিকিৎসকের ফুসফুসেও রক্ত জমাট বেঁধেছিল। অভয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, রিপোর্টে সেটাও লেখা ছিল। দেহে 150 গ্রাম সিমেন্ট মিলেছে। এরপর শুরু হয় ষড়যন্ত্র। আরজি করের প্রিন্সিপাল বলে রাতে একা একা সেমিনার হলে থাকা উচিত হয়নি। তার মানে দোষ অভয়ার, খুনের দোষ নেই। ঠিক এই জন্য এমনি কত কেস ফাইলে চাপা পড়ে থাকে, কারণ শেষে মেয়েটাকে দোষ দেওয়া হয়। আর কিছু জন তো ভয়ে মুখই খোলে না। এর আগে 2023 সালে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার এক প্রাক্তন সহকর্মী দুর্নীতির অভিযোগ তুলেছিল। তার অভিযোগ ছিল টাকার গরমিল, খারাপ গুণমানের ওষুধ অর্ডার দিয়ে সংস্থাকে লাভবান করানো, পরে সেই সংস্থার থেকে কমিশন নেওয়া, কোভিড ফান্ড ব্যবহার করে চেয়ার, সোফা, আসবাব কেনা হতো। পাশাপাশি হাসপাতালের বর্জ্য মোটা টাকায় নিয়ম বিরুদ্ধ গিয়ে পাচার করা হতো। আর এই অভিযোগের পরে তার সহকর্মীকে বদলি করা হয়। এমনকি অনেক ছাত্রের ক্ষতি করেছেন তিনি, পড়ুয়াদের ফেল করিয়ে দিতেন, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করাতেন, এমনকি পাশ করানোর জন্য মোটা অঙ্কের টাকাও নিতেন। হ্যাঁ, এবারে প্রশ্ন উঠতে পারে অভয়া সেমিনার রুমে কেন যায়? আসলে সেমিনার রুমে এসি ছিল, তাই রেস্ট নেওয়ার জন্য ডাক্তাররা পরে সেমিনার রুমে যেত। সেমিনার রুমে কোনো সিসিটিভি ছিল না, সিসিটিভি ছিল বাইরের করিডোরে। সেখানে 4 জনকে দেখা যায়, তার মধ্যে 3 জন দাবি করে তারা রোগীর আত্মীয়, কিন্তু একজন কোনো উত্তর দিতে পারেনি। তার নাম ছিল সঞ্জয় রায়, যে ভোর 4টে নাগাদ সেমিনার রুমে ঢোকে আর ঠিক 4:45 নাগাদ সেমিনার রুম থেকে বেরিয়ে আসে।
সে যখন সেমিনার রুমে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু যখন বেরিয়ে আসে তখন সেই ব্লুটুথ হেডফোনটা ছিল না। ব্লুটুথ হেডফোন পাওয়া যায় অভয়ার বডির কাছে। তারপর পুলিশ বোঝে এই সঞ্জয় রায় হলো আসল দোষী। এই সঞ্জয় রায় কে? সঞ্জয় রায় হলো একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সে অত রাতে আরজি করে কি করছিল? 2019-এ সঞ্জয় রায় চাকরি হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সেখানে চাকরি হওয়া সত্ত্বেও সে কিন্তু একদিনও ডিউটিতে যায়নি। নেতা মন্ত্রীর সাহায্যে, উচ্চপদস্থ পুলিশ কর্মীর সাহায্যে সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। সেই দৌলতে আরজি করে সে বিভিন্ন রোগীকে নিয়ে আসতো অ্যাডমিট করানোর জন্য। এই সঞ্জয় রায়ের রেকর্ড কিন্তু মোটেই ভালো নয়। চাকরি দেওয়ার নামে লোকের কাছ থেকে মোটা মোটা টাকা আদায় করা, অন্য মেয়ে সিভিক ভলেন্টিয়ারদের সাথে অশ্লীল আচরণ করা, মোবাইলে অশ্লীল ভিডিও রাখা, 5টা বিয়ে। তার মানে দোষী ধরা পড়েছে। সত্যি কি তাই? সঞ্জয় রায় 45 মিনিট সময়ে একটা মেয়েকে নৃশংসভাবে মেরে ধর্ষণ করে সে ঘর থেকে সুন্দরভাবে বেরিয়ে গেল। এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড মানুষ এত সহজে ধরা দিয়ে দিল? সঞ্জয় রায় সেই সময় মদ্যপ অবস্থায় ছিল, আর চেহারা দেখে অন্তত এতটুকু বোঝা যায় একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। এমনকি ডক্টর যারা প্রোটেস্ট করছে তারাও বলে অভয়ার শরীরে 2 জনের সিমেন্ট পাওয়া গেছে। মানে আরেকজন কই? সঞ্জয় রায় ধরা পড়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অনেকেই তার ফাঁসির দাবি করে, কিন্তু যেখানে 2 জনের সিমেন্ট পাওয়া গেছে সেখানে একা সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কি হবে? বাকি যে ছিল বা যারা ছিল তারা এখনো ধরা পড়েনি। বিচারের আশায় আমাদের দেশে হোক বা বিদেশে হাজার হাজার মানুষ দলে দলে মিছিলে যোগদান করছে, আর সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। সঞ্জয় রায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু বাকি যে ছিল বা যারা ছিল তারা কি ধরা পড়বে না, নাকি ক্ষমতার জোরে পার পেয়ে যাবে? তার সাথে কিছু প্রশ্ন। 1, ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে আত্মহত্যা বলা হয়েছিল কেন? 2, মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে বলা হয়েছিল কার নির্দেশে? 3, তড়িঘড়ি পোস্টমর্টমে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল কেন? 4, যেই হাসপাতালে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ ঘটেছে সেই হাসপাতালে পোস্টমর্টমটা করানোর উদ্দেশ্যটা কি? 5, প্রাথমিক রিপোর্টে 2 প্রকার সিমেন্টের নমুনা পাওয়া গেছে, সেখানে একজনকে ধরার পরেই সে দায় স্বীকার করেছে, এই কথা বলা হচ্ছে কেন? 6, সেমিনার হল যথেষ্ট বড় জায়গা, তেমন কোনো আসবাবও নেই, সেখানে একটা হেডফোন আবিষ্কার করতে 24 ঘন্টা সময় লাগলো কেন? 7, প্রিন্সিপালের এমন জঘন্য মন্তব্য করার পরে কেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি? উল্টে আরজি করে রেজিগনেশন দেওয়ার পরে তাকে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়। কেন এই অনৈতিকতা, ক্ষমতার অপব্যবহার, অরাজকতা কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাই। বিচার না পেয়ে কত ঘটনা তো দুর্ঘটনা বলে নিস্তার পেয়ে যায়। দোষীরা এইভাবে খোলা আকাশের তলায় ঘুরে বেড়ালে খুব বেশি দেরি নেই যেদিন বাংলা অপরাধের আঁতুর ঘরে পরিণত হবে। 2 দিন চিৎকার হবে, 4 দিন মিছিল, আর তারপর আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। যে হারালো, যার হারালো, একমাত্র সেই জানে যন্ত্রণাটা। মিছিল, প্রতিবাদ একদিন থেমে যাবে, কিন্তু যেই বাবা মার হারালো তারা কি ফিরে পাবে? এমনি যেন মায়ের কোল আর না খালি হয়। এবারে রুখে দাঁড়ানোর পালা, অপরাধের সাথে আপোষ আর নয়। We want justice. We want justice. জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব দাও, জবাব দাও। দোষীকে কঠোর শাস্তি দাও।